ইতিমধ্যেই ঢাকা এয়ারপোর্টে পৌঁছে গিয়েছি। আজকে আবার যাচ্ছি চীনের গুয়াংজু শহরে। যেহেতু রাত 10টা 10 মিনিটে আমাদের ফ্লাইট, তাই সন্ধ্যা 7টার দিকে এয়ারপোর্টে চলে আসছি। কারণ ফ্লাইট ছাড়ার 2 ঘন্টা আগেই বোর্ডিং পাস দেওয়া শুরু করে। দেরি করে বোর্ডিং পাস নিলে আবার অনেকক্ষণ লাইনে দাঁড়াতে হয়, এটা একটু বিরক্তকর। তাই সবসময় এয়ারপোর্টে আগে যাওয়ার চেষ্টা করি। আমার চায়না যাত্রায় এরা হলাম আমার সহযাত্রী, সফর সঙ্গী এয়ারপোর্ট পর্যন্ত। ওরা যে কোনো ইন্টারন্যাশনাল ফ্লাইটে আমার এয়ারপোর্ট পর্যন্ত ড্রপ করে দেয়, এটা খুবই এনজয়েবল। এই মুহূর্তে টার্মিনাল 2 থেকে 1-এ যাচ্ছি, কারণ আমাদের টার্মিনাল 1 থেকে ঢুকতে হবে। এই মুহূর্তে আমরা এয়ারপোর্টের ভিতরে ঢুকছি, অনেকেই দাঁড়ায় আছে। Hi guys, once again Faisal is back. Today's video is very interesting because I'm going to Guangzhou in China. I'm just waiting to fly in the sky. আমি এখন এয়ারপোর্টের ভিতরে আছি আর কি, বিমানে চড়বো বলে অপেক্ষা করছি। এখনও চেকিং শুরু হয়নি। রাত 10টা 10 মিনিটে ফ্লাই করব ইনশাল্লাহ। আজকে 25শে অক্টোবর 2024। এয়ারপোর্টে একটু আগে পৌঁছে এলাম, কারণ ইমিগ্রেশনের একটু যথাযথ ঝামেলা আছে, সেটা সময় সাপেক্ষে বলার চেষ্টা করব। এখন নামাজ এই তো এয়ারপোর্টের উপরের তলায় ওই যে সিঁড়িতে উঠে এই কর্নারেই নামাজ পড়ার জায়গা পেয়ে যাবেন, অনেকে নামাজ পড়তে চান। ওই যে এয়ারক্রাফটটি দেখতে পাচ্ছেন, এটি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে থাকা সবচাইতে বড় বিমান, বোয়িং 787। এর নাম দেওয়া হয় ড্রিম লাইনার, দেশের একমাত্র রাষ্ট্রীয় বিমান সংস্থা যা বাংলাদেশের পতাকাকে ধারণ করে। শুরুতে সিঙ্গাপুর মালয়েশিয়া যাত্রী সেবা দিয়ে থাকলেও পরবর্তীতে মধ্যপ্রাচ্যে এর কার্যক্রম পরিচালিত হয়। এদিকে কাতার এয়ারলাইন্স দেখতে পাচ্ছি, এটা মাত্রই আসছে, ওই মাল নামাবে, ওই যে গাড়িটা যাচ্ছে। অপরদিকে ওই যে ওটা থাই এয়ারলাইন্স, ওই টেক অফ করার জন্য প্রস্তুতি নিচ্ছে। এটা মালয়েশিয়া এয়ারলাইন্স, এটা সরাসরি মালয়েশিয়া চলে যাবে। ঢাকা এয়ারপোর্ট ছোট, সেজন্য বড় বড় এয়ারক্রাফট এখানে নামতে একটু অসুবিধা হয়, আর রানওয়ে খুবই কম। এই আমরা যখন দেশীয় এয়ারলাইন্সে টিকিট কাটি, আমাদের বাস দিয়ে এয়ারপোর্টের ভিতরে নিয়ে যেয়ে তারপরে এয়ারক্রাফটে তোলা হয়, যদিও এর জন্য আমাদেরকে ভাড়া একটু কম দিতে হয়। আমাদের 3rd টার্মিনাল নির্মিত হয়েছে, বাট কোনো রানওয়ে নির্মিত হয় নাই, এর জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত। ইতিমধ্যে দীর্ঘ 5 ঘন্টা পর আমরা আমাদের এয়ারক্রাফটের দেখা পেলাম। এটা ইউএস বাংলা এয়ারলাইন্স। আমরা পেছনের দরজাতে প্রবেশ করছি, কারণ আমার সিটটা পেছনের দিকে পড়ছে। আর ওই যে বাসটি দেখতে পাচ্ছেন, এটা দিয়ে আমাদের এয়ারপোর্টের ভেতরে ঢোকানো হয়েছে। ওই দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, থাই এয়ারলাইন্স দেখতে পাচ্ছি। থাই এয়ারলাইন্স বর্তমানে বাংলাদেশে ভালো সার্ভিস দিচ্ছে, কেননা ইন্ডিয়ার ভিসা বন্ধ হওয়ার পর থাইল্যান্ডের চাহিদাটা আরও বৃদ্ধি পেয়েছে। কি ব্লগ করছেন? হ্যাঁ, আমাকে নিয়ে করেছেন? না, আপনি আসছি না, আমাকে নিয়ে দরকার। ওকে, আমি ভাবছি আপনি আসতে যাচ্ছেন। এয়ার হোস্টেস আসলে আমাকে ভিডিও করতে নিষেধ করছিল, বাট আমি চালাই দিছি। যাই হোক, চোখে প্রচুর ঘুম, দেখলে বুঝতে পারবেন চোখ লাল হয়ে গেছে। রাত 4:30 বাজে। শুধু তাই নয়, প্রচুর ক্ষুধাও লাগছে। দুঃখে হাসতেছি। যাই হোক, আমার পাশের সিটটা ফাঁকা ছিল, আমি রাতে ভালোই ঘুম দিই। আর ওদিকে জানালার কাছে সিট পেয়েছি। বিমান লারা দিছে রে, বিমান লারা দিছে। 5 ঘন্টা পর বিমান লারা দিছে। আল্লাহ, ও যে বিমানটা, ওই একটা থাই এয়ারওয়েজ টেক অফ করার জন্য প্রস্তুতি নিতেছে। আর আমাদের এখন রানওয়ে যাবে। আশা করি সবকিছু ঠিক থাকলে 3 ঘন্টা 20 মিনিটের মধ্যে গুয়াংজু পৌঁছাবো ইনশাআল্লাহ। রানওয়ের দিকে যাচ্ছি। দোয়া দরুদ পড়া অলরেডি স্টার্ট করে দিয়েছি, কারণ প্লেনে মোটামুটি আমি ভালোই ভয় পাই, কিন্তু কিছু করার নেই। বেঁচে থাকলে প্লেন ছাড়া অন্য কোনো বিকল্প বাহন নেই বিদেশ ভ্রমণের ক্ষেত্রে। আর যেহেতু বিদেশ ভ্রমণ এটা আমার একটা নেশা,
সো আল্লাহ তাআলার উপর ভরসা করেই আমার এই পথ চলা। আর আল্লাহ তাআলা চাইলে অবশ্যই পৃথিবীর আরও অনেক অনেক দেশ ঘুরে বেড়াবো ইনশাআল্লাহ। আমাদের বিমান এখন ভয়ঙ্কর রোমান্টিক মোডে চলে গেছে। আমাদের টেক অফ করার আগে এরকম করে লাইটগুলো বন্ধ করে দেওয়া হয়। অলরেডি ঢাকার আকাশে ফ্লাই করছি। শুরুতেই ফ্লাইটটি চেন্নাই গিয়েছিল, সেখানে পাইলট গুরুতর অসুস্থ হয়ে গিয়েছে। পরবর্তীতে বাংলাদেশ থেকে একজন পাইলট চেন্নাই পাঠায়, তারপর সেই এয়ারক্রাফটে আবার ঢাকা এয়ারপোর্টে আনে। তারপর আমরা আবার এই প্লেনেই আবার গুয়াংজু যাচ্ছি। সো এখানে আমাদের একটা দীর্ঘ 5 ঘন্টা ডিলে হয়ে যায়, যাত্রীরা অনেক ব্যাহত হয়। ইতিমধ্যে আমাদের খাবার দিয়ে দিছে। বিমান ছাড়ার 25 মিনিট পর খাবার দিল। এখানে বিফ আছে, গরুর মাংস, ডাল, ভাত, আর ওইদিকে একটা পায়েস, আর এটা একটা বাটার, আর এটা একটা বন রুটি। মোটামুটি চলে। ক্ষুধা লাগছে, খায়া নেই। এখন প্রায় 35,000 ফুট উপরে আছে। ফ্লাই করার কিছুক্ষণের মধ্যেই দেখি সূর্যের আলো দিয়ে আকাশ ছেয়ে গেছে। এরকম দৃশ্য উপভোগ করার সময় ছিল না আমার কাছে। চোখ ভর্তি ঘুম। আমি জানালা আটকিয়ে সাথে সাথে একটু ঘুম দিলাম। মাত্র 2-2.5 ঘন্টার কাঁচা ঘুম ভেঙে জানালা দিয়ে চোখ মেললাম। দেখি চীনের আকাশে ফ্লাই করছি। পাখির চোখে দেখলে মনে হবে এই শহরটি কোনো কাগজে আঁকা একটি পরিকল্পিত নগরী। আর ওদিকে পাইলট অ্যানাউন্সমেন্ট দিচ্ছে, সিট বেল্ট বাঁধুন, আমরা 10 মিনিটের মধ্যে ল্যান্ড করব। আমরা আজকে চায়নার গুয়াংজু সিটিতে যাচ্ছি। দেশটির পূর্ব মেরুতে এই অঞ্চলের অবস্থান। এছাড়া হংকং, শেনজেন, বেইজিং, সাংহাই এগুলো দেশটির পূর্ব মেরুর অংশ। তবে হংকংয়ের ভিসা আলাদা, যা 1948 সাল পর্যন্ত থাকবে। আর গুয়াংজু সবচাইতে বাণিজ্যিক শহরের ভিতর একটা। এখানে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে পর্যটন আসে শুধু বিজনেসের খাতিরে। এটা চীনাদের একটা বিজনেস হাব। আর এটা চীন দেশ, কি নেই এখানে। প্লেন থেকে সুই সুতা সব এখানেই তৈরি হয়, আর আপনাকে খুব কম প্রাইসেই তারা দিয়ে থাকবে। সো চীন বর্তমানে লিড করছে বিশ্ব। ওই তো আমার লাগেজ ঘুরতেছে, বেল্টে চলে আসছে আমাদের আসার আগেই। আলহামদুলিল্লাহ মাত্র চায়না ইমিগ্রেশন ক্রস করলাম। ঝামেলা তেমন করে নাই, কারণ বিগতবার আমার ক্যান্টন ফেয়ারে যাওয়া আছে বলে সেই কার্ডটা দেখাইছি, তেমন ঝামেলা করে নাই। তবে যখন যেখানে সিল মারবো ইমিগ্রেশন অফিসার, সেখানে একটু জিজ্ঞাসাবাদ করছে। এটা আহামরি কিছু না, এটা যে কোনো ইমিগ্রেশন এই জিজ্ঞাসা করে। এখন যেখানে হোটেল নিছি সেখানে যাব। খুব ভোর সকালেই চলে আসছি। ভোর সকাল বলতে এখনও 8টা-9টা বাজে চায়না টাইমে, বাংলাদেশে 7টা বাজে। এই তো লাগেজ চলে আসছে। আর এটা হচ্ছে ঐতিহাসিক গুয়াংজু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। 2020 সালে সর্বোচ্চ ব্যস্ততম এয়ারপোর্টের খেতাব পেয়েছে এটা। বিশাল বড়। আমরা এখন পার্কিংয়ে যাচ্ছি। একটা গাড়ি নিলাম 130 RMB দিয়ে। ওই যে চামু, জায়গাটার নামও জানি না, চায়া বলতেছে ও সেই। দেখেন চাইনিজরা কত পরিশ্রমী হয়। এই যে মহিলাটা দেখতেছেন, সকাল সকাল চলে আসছে এয়ারপোর্টে। ও আর কি অনেকটা ব্রোকার টাইপের। ও আমাদেরকে কার রিজার্ভ করে দিছে আর কি, দিবে সে ওখান থেকে কমিশন খাবে। আমরা যেখানে যাচ্ছি 130 RMB নিছে। বার্গেটিং অবশ্যই করছি, না হলে তো হবেই না। দেখি হালা কই নেওয়া যায়, জায়গাও চিনি না। একবার লিফটে উঠায় নামায়, আল্লাহ। আমরা আমাদের হোটেলে যাওয়ার জন্য একটা গাড়ি নিলাম। গাড়ির কোনো আওয়াজ নাই, এটা চার্জে চলে।
এই চায়নায় বেশিরভাগ বলতে প্রায় 80-90% গাড়ি এই চার্জেই চলে। এখানে সুন্দর একটা পার্কিংয়ের ব্যবস্থা আছে, দেখলেই ভালো লাগে। অটো টোল আদায় হয়ে গেছে, অটো টোল আদায় হয়ে গেছে। কি সিস্টেম, ওরা ওদের দেশটাকে এমনভাবে সাজাইছে অকল্পনীয়। বিমানবন্দর আশেপাশ দিয়ে যাচ্ছি, রাস্তাঘাট এত চমৎকার, মনে হইতেছে আবার দুবাই চলে আইছি। এই ট্যাক্সিতে আমরা এখন আমাদের হোটেলে চলে আসলাম। এই ছিল আমাদের হোটেল। হোটেলে ঢুকে ডাক্তার আছে, হ্যাঁ 7 ফ্লোর। আলহামদুলিল্লাহ আমরা আজকে সকালে পৌঁছানোর পরে হোটেলে কিছুক্ষণ ঘুমিয়েছি, প্রায় 3-4 ঘন্টা ঘুমাইছি। এখন এখানকার স্থানীয় সময় 2:19। এখন আমরা ক্যান্টন ফেয়ার উদ্দেশ্যে বের হয়েছি। এটা আমাদের বিজনেস গ্রুপ। চলুন ক্যান্টন ফেয়ারের দিকে যাই, এখন মেট্রোর দিকে যাচ্ছি।